মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো মারা গিয়েছেন, তবে তার অজস্র স্মৃতি এবং কবিতা, উপন্যাস, সাহিত্য ইত্যাদি আজও জীবিত রয়েছে মানুষের মুখে মুখে। তো চলুন কুষ্টিয়া জেলার বিখ্যাত সেই শিলাইদহ কুঠিবাড়ি থেকে তার স্মৃতিচারণ করে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি টিএইচ রক্তিম এবং আমার সাথে আজকে রয়েছে আলামিন ভাই। তো রাজবাড়ী থেকে আমরা দুইজন রওনা দিয়ে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়ার সেই বিখ্যাত শিলাইদহ এর উদ্দেশ্যে। আর যে ভাইটিকে সাইকেলিং করতে দেখতে পাচ্ছেন এতক্ষণ, ইনি মূলত নারায়ণগঞ্জ সাইকেলিস্টের একজন সদস্য। পথিমধ্যে তার সঙ্গে দেখা। আমরাও যেহেতু রাজবাড়ী থেকে সবসময় সাইকেলিং করি এবং সাইকেল লাভার রাজবাড়ী গ্রুপটি পরিচালনা করি, সেক্ষেত্রে যে কোনো জেলার যে কোনো সাইকেলিস্টের প্রতি আমাদের টানটা একটু বেশিই থাকে। আর আজকে আমরাও একটু ব্যতিক্রম, সাইকেল রেখে বাইক নিয়ে যাচ্ছি। কুমারখালী এসে এই রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেয়ে নেই। এখান থেকে শিলাইদহ কুঠিবাড়ি মাত্র 4 কিলোমিটার। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি কুঠিবাড়িটির সামনে। এখানে বাইক পার্ক করার জন্য পার্কিং এর ব্যবস্থা আছে। সেখানে বাইক পার্ক করে আমরা সামনের দিকে এগোনো শুরু করি এবং চলে আসি কুঠিবাড়ির মেন ফটকের সামনে। এখান থেকে ভেতরে ঢোকার জন্য কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে পড়লাম। এক একটি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। আর প্রতি সপ্তাহের রবিবার কিন্তু কুঠিবাড়িটি সাপ্তাহিক বন্ধ থাকে। তো টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পরিবেশ অনুভব করি। আর আমি যে রাস্তাটা ধরে সামনের দিকে যাচ্ছি, এই রাস্তাটা ধরে সামনের দিকে গেলেই দেখা যাবে মেন কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক সূত্রে প্রাপ্ত পারিবারিক জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথমে 1889 সালের নভেম্বর মাসে শিলাইদহতে আসেন। মূলত পারিবারিক জমিদারি পরিচালনা ও তদারকি করাই এখানে আসার তার প্রধান কারণ ছিল। তবে পরবর্তীতে এই প্রাকৃতিক ও শান্ত পরিবেশ তার সাহিত্য সাধনাকে গভীরভাবে প্রবাহিত করেছিল, যার ফলে তিনি এখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম সৃষ্টি করেন। তো আমরা এখন এখানে আসা দর্শনার্থীদের সঙ্গেই হেঁটে মেন কুঠিবাড়িটির সামনের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত কুঠিবাড়ি, যেটি 3 তলা বিশিষ্ট ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি। বাড়িটির ছাদে কিছু অংশ জুড়ে ব্যবহার করা হয়েছে লাল টালি। বাড়িটি দেখতে কিন্তু একদম আনকমন, মনোমুগ্ধকর লাগে। আর এই বাড়িটি কিন্তু রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর করা হয়েছে। এই বাড়িটির মধ্যেই সংরক্ষণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ছবি, কবিতা ইত্যাদি, যা একটু পর ভেতরে গিয়ে দেখানো হবে। তো আমরা এখন বাড়িটির চারিদিককার অসাধারণ সৌন্দর্য উপভোগ করব। এই যে বাড়িটিতেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রধানত দুটি কাজ করতেন: জমিদারি পরিচালনা এবং সাহিত্য সাধনা। এই কুঠিবাড়িতেই তিনি বসে শিলাইদহ অঞ্চলের খাজনা আদায়, প্রজাদের খোঁজখবর নেয়া এবং ঠাকুর পরিবারের অন্যান্য জমিদারি যেমন শাহজাদপুর তদারকি ও দপ্তরিক কাজ পরিচালনা করতেন। এবার আসি তার সাহিত্য রচনায়। জমিদারি কাজের ফাঁকে কুঠিবাড়ির নিভৃত পরিবেশে এর 3 তলার বিশেষ ঘরটিতে বসে তিনি লেখালেখি করতেন। এছাড়া পদ্মার বুকে বজরা নৌকা নিয়েও তিনি ঘুরে বেড়াতেন এবং সেখানে বসেও অনেক লেখালেখি করতেন। এইখানে অবস্থানকালেই তিনি সোনারতরী, চিত্রা, চৈশালীর মতো বিখ্যাত কাব্যগ্রন্থ, অনেকগুলো ছোট গল্প যেমন পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, নষ্টনীর এবং অজস্র রবীন্দ্রসঙ্গীত রচনা করেন। এমনকি বিশ্ববিখ্যাত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের কাজও তিনি এখানে শুরু করেছিলেন। বিশেষ করে পদ্মা নদীর উপর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ টান। তো এবার আমরা এই মূল বাড়িটির ভেতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতেই প্রথমেই নজরে পড়বে দেয়ালে টানানো বিভিন্ন স্মৃতিময় ছবি, যেখানে রয়েছে বিভিন্ন মানুষের ছবি, আবার বিভিন্ন বিখ্যাত মানুষের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকের ছবি। এছাড়াও বিভিন্ন কবিতা, বিভিন্ন জায়গাকার ছবি ইত্যাদি রয়েছে এখানে। এখানে আরো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পালকি, খাট, সোফা, সিন্দুক ইত্যাদি সহ বিভিন্ন জিনিসপত্র। এই বাড়িটিতে প্রবেশ করলে আপনি একটা জলজ্যান্ত ইতিহাসের মধ্যে হারিয়ে যাবেন। আপনার ইতিহাস জানার কৌতূহলকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দেবে এবং কিছুটা আকাঙ্ক্ষা পূরণও করে দেবে। আমরা এখন বাড়িটির 2 তলায় অবস্থান করছি। তো আমরা এখন এখান থেকে যাই হচ্ছে বাড়িটির ব্যালকনির দিকে, যেখান থেকে সামনের ভিউটা ছিল হচ্ছে এক কথায় অসাধারণ। এবার বলি কিছু গুরুত্বপূর্ণ কথা, যা মনোযোগ দিয়ে শুনবেন। এটি যেহেতু একটি স্মৃতি জাদুঘর, সেক্ষেত্রে এখানে বাড়িটির ভেতরে ভিডিও করা নিষেধ। তারপরেও আমরা কষ্ট করে অনুমতি সাপেক্ষে ভিতরের অল্প কিছু ভিডিও দেখিয়েছি।
আমি আপনাদের বিশেষ রিকোয়েস্ট করব, কেউ এখানে আসলে বাড়িটির ভেতরে প্রবেশ করলে কোনো প্রকার ভিডিও করবেন না, শুধুমাত্র বাড়িটির ভেতরে, এছাড়া আপনি বাইরে ভিডিও করতে পারবেন। তো এদিকে আমরা দুই ভাই এখন রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুর পাড়টির দিকে যাচ্ছি। আর আমি আর আলামিন ভাই দুইজনেই হচ্ছে ভয়ানক লেভেলের কুফা। আমরা দুইজন মিলে যখনই কোথাও ট্যুরে যাই একটা না একটা ঝামেলার মধ্যে অবশ্যই পড়ি। এমনকি আজকেও যখন বের হব একদম লাস্ট টাইমে আলামিন ভাইয়ের একটা কাজ পড়ে যায়, যে কারণে আমরা আমাদের নির্ধারিত টাইম থেকে প্রায় 4 ঘন্টা পরে বের হয়েছিলাম। আবার বের হয়ে পথিমধ্যে আসার সময় অনেকটা পথ বৃষ্টিতেও ভিজে গিয়েছি। আর এটা শুধু এবারের কথা নয়, আমি আর আলামিন ভাই একসঙ্গে যে কোনো ট্যুরে গেলেই নয় বৃষ্টি, না হয় কাদা, আবার সাইকেল নিয়ে গেলে সাইকেলের চাক্কা লিক হয়ে যাওয়া সহ ইত্যাদি সমস্যা লেগেই থাকে। মোট কথা, কুফাদের দেওয়ার মতো যদি কোনো পুরস্কার থেকে থাকে তাহলে অবশ্যই তার মধ্যে আমাদের নামটা রাখবেন। তো এদিকে পুকুর চালার পাশে কিন্তু একটা গানের আসরের ব্যবস্থা থাকে, যেখানে কিছু শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ইত্যাদি কিছু গান গেয়ে শোনান। পুকুর পাড়ের মনোরম সৌন্দর্য এবং এখানকার গান মিলিয়ে পর্যটকদের একটি ভালো মনোরঞ্জন হয়। আর গানগুলা কিন্তু এনারা ফ্রিতে শোনায় না, গান শুনে খুশি হয়ে তাদেরকে কিছু বকশিস দিতে হয়। আর এই বিশাল পুকুর পার্কার চারিদিককার সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেন কবির লেখার মতো সৌন্দর্য ফুটে উঠেছে এখানে। এই ঘাট এবং চারিপাশের ছায়াঘেরা শান্ত পরিবেশ সেকালেও কবিগুরুকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এই পুকুর ঘাটে বসেও কবি বিখ্যাত অনেক কাব্যগ্রন্থ, কবিতা ইত্যাদি লেখেন। পুকুর ঘাটের পাশেই কিন্তু সুন্দর আরেকটি পদ্ম পুকুর রয়েছে, তবে এখন বিকেলের সময় হয় পুকুরে কোনো ফুল ফুটে নেই। তবে সকালে যখন এই ফুলগুলা ফুটে থাকবে তখন হয়তো সকালের সৌন্দর্যটা আরো কিছুটা বৃদ্ধি পাবে। এখানকার বিশাল এরিয়াটা আমি আর আলামিন ভাই আস্তে আস্তে ঘুরে দেখতেছি। কর্মব্যস্ততার এই যুগে কিছুটা সময় বের করে এই ধরনের জায়গাগুলা থেকে ঘুরে গেলে আশা করি মন্দ হয় না। দিন আসে দিন চলে যায়, সময়গুলা যেন এখন আরো দ্রুত কাটতে শুরু করেছে। তো এখান থেকে আমরা আবার চলে যাই ঠিক এটার অপোজিট পাশে, যেখানে রয়েছে বিশাল সুন্দর এই খোলা মঞ্চটি। প্রতি বছর 25 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এই কুঠিবাড়িটির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী বাণিজ্য, রবীন্দ্র মেলা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এই বিশাল মঞ্চে দেশের বিভিন্ন প্রতিভাশালী শিল্পী এবং সাহিত্যিক ও সংস্কৃতি শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নাটক এবং বিভিন্ন আলোচনায় অংশ নেন। এছাড়াও এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরাও চেষ্টা করব এরপর কোনো এক 25শে বৈশাখের মেলাতে এইখানে এসে ঘুরে যাওয়ার জন্য। আর আমার আর আলামিন ভাইয়ের ধারণা হচ্ছে, ঘুরতে ভালোবাসলে শুধু পাহাড় সমুদ্রে ঘুরতে যাইতে হবে এমন কোনো কথা নাই, ছোট বড় সব জায়গাতেই ঘুরতে যাওয়া যায়। আর ছোট বড় প্রতিটা জায়গারই একটা নিজস্ব এক্সপিরিয়েন্স এবং সৌন্দর্য থাকে। আর আমরা সবসময় সেটাই করি, আশেপাশে কোথাও ঘুরতে গেলেও কখনো বোরিং হই না, সর্বোচ্চ মজা করে ট্যুরটা উপভোগ করি। তো এবার আমরা কুঠিবাড়ির মেন গেটটির বাইরে বের হই, যেখানে রয়েছে রাস্তার দুই ধারে বিভিন্ন ধরনের দোকান, যেখানে আপনি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম পেয়ে যাবেন এবং এই ধরনের বিভিন্ন জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে এই ট্যুরটা আপনার স্মৃতিতে রেখে দেওয়ার জন্য কোনো জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। যখনই সেই জিনিসটা দেখবেন তখনই হয়তো আপনার এই ট্যুরটির কথা মনে পড়ে যাবে। তো আমরাও ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখতেছিলাম এবং আলামিন ভাইকে বললাম আমাকে কিছু কিনে দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় বরাবরের মতো এবারও সে স্যাবলামিটাই করলো, আমাকে কিছুই কিনে দিল না। কিন্তু আমি মনে মনে স্থির করে ফেলি আমি তো কিছু কিনবই। তবে জিনিসপত্রের দাম শুনে আমার সিদ্ধান্ত বারবার নাড়াচাড়া দিয়ে উঠতেছিল। সর্বশেষ কোনো উপায়ন্ত না পেয়ে নিজের পকেটে থাকা শেষ সম্বল 200 টাকা নিয়েই মাঠে নামি এবং বাঁশের তৈরি এই জিনিসটা পছন্দ করি এবং দোকানদার একদম বলে দেওয়ার পরেও নিজের আত্মাকে শান্ত করার জন্য কঠিন লেভেলের দামাদামি করি। তবে দোকানদার ভাই যখন আমার উপর বিরক্ত হয়ে বলে যে আপনাকে নিতে হবে না, জিনিসটা রেখে দিন, তখন আবারও কোনো উপায়ন্ত না পেয়ে বলি যে দিয়ে দেন। তবে আমি হাল ছেড়ে দেই না, সাথে একটা একতারাও নেই এবং দুইটা মিলে আবারও দামাদামি করি। এবার দোকানদার আমার চেষ্টা দেখে 20 টাকা কমাই দেয় এবং আমি 20 টাকা কমাইতে সক্ষম হই এবং বুকের ওপর পাথর চাপা দিয়ে আমার শেষ সম্বল 200 টাকা দিয়ে এই দুইটা জিনিস কিনে নেই। এবার এখানে বিদায় জানানোর পালা। বিদায় জানিয়ে পার্কিং এ গিয়ে বাইকটিকে বের করে আমরা আবার সামনের দিকে এগোনো শুরু করি। রাজবাড়ী জেলা থেকে শিলাইদহ এর এই কুঠিবাড়িতে যারা আসবেন তারা প্রথমে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাতে আসবেন। এই কুমারখালী উপজেলায় এসে শিলাইদহ ইউনিয়নের রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির কথা বললেই মানুষজন দেখাই দিবে। শুনে আপনি 4 কিলোমিটারের মতো ভিতরে গেলেই পৌঁছে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়িটিতে। জায়গাটি মূলত কুষ্টিয়া মেন শহর থেকে প্রায় 15 কিলোমিটার বাইরে, যে কারণে রাজবাড়ির দিক থেকে গেলে আর কুষ্টিয়া মেন শহরের মধ্যে ঢুকতে হবে না, কুমারখালী উপজেলাতেই নেমে যেতে হবে। তো আজকের মতো ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।